আমি বিয়েটা করতে চাই না শারহান ভাই। আপনি বিয়েটা ভেঙে দিন প্লিজ। অরিত্রিকা লাল টুকটুকে শাড়ি পরে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার মনটা আজ বড্ড বেশি খারাপ। তার মনের গহীনে যেন আমাবস্যার ন্যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। ভেতরে ভেতরে মন খারাপের ঝুলি যেন মূর্ছে পড়ছে হৃদয়ে। এক দৃষ্টিতে উদাসীন ভঙ্গিতে চেয়ে আছে আকাশের পানে। কারণটা হলো বিয়ে। মেয়েদের জীবনটা আসলে অদ্ভুত। কখন জীবন পাল্টে যায় বোঝা বড়ই কঠিন। অরিত্রিকা শারহানের কোনো উত্তর না পেয়ে আকাশ পানে হতে চোখ নামিয়ে সামনের দিকের শুভ্র পাঞ্জাবি পরিহিত গম্ভীর শ্যাম পুরুষটির দিকে দৃষ্টিপাত করল। সে অনেকটা সাহস সঞ্চার করে কথাগুলো বলছে, কিন্তু তখন খেয়াল করেনি শারহান ফোনে কারোর সাথে কথা বলছে। সে যে কথাগুলো বলছে শুনছে কি মানুষটি? হয়তো শুনেনি। শারহান এখনো ফোনে কথা বলেই যাচ্ছে কারোর সাথে। মুখশ্রী গাম্ভীর্য ভাব থাকলেও ভীষণ রেগে আছে তা স্পষ্ট বুঝতে পারল অরিত্রিকা। কপালের রগ টান টান হয়ে আছে। অরিত্রিকা দূর হতে কথা শুনে বুঝল পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে। হয়তো আবারও অন্য দলের মানুষের সাথে মারামারি করেছে। এ আর নতুন কি, প্রায় দিনই তার দিনের শুরু হয় এসব কাহিনী দিয়ে। অরিত্রিকার অপছন্দের তালিকায় রাজনীতি একদম শীর্ষ অবস্থানে। মারপিট, খুন, রাজনীতিবিদ এরাই হলো অপছন্দের শীর্ষে অন্তর্ভুক্ত। শারহান ছাদের অপর পাশ ফিরেই ফোনে কথা বলা ব্যক্তিকে গম্ভীর মুখে বলে উঠল, তোদের বলেছিলাম একা কোনো কাজ করতে যাবি না, অথচ তোরা আমাকে না বলেই ওই তালুকদার সাহেবকে শিক্ষা দিতে গিয়েছিলি। সময় মতো আমি আরো লোক না পাঠালে কি হতো বুঝতে পারছিস? আর হবে না ভাই, পরবর্তীতে আপনার প্ল্যান অনুসারে কাজ করব। মনে থাকে যেন। ঠিক আছে ভাই। শারহান কল কাটার পরপরই অরিত্রিকার দিকে শান্ত চাহনিতে তাকালো। দেখলো লাল টুকটুকে শাড়ি পরে হালকা সাজে মলিন মুখশ্রীতে তার দিকে তাকিয়ে আছে অরিত্রিকা। ভ্রু কুঁচকে গেল তার। ভরাট কণ্ঠে জানতে চাইল, বিয়ে কেন করবি না? ছেলে পছন্দ হয়নি? অরিত্রিকার এই ভরাট কণ্ঠ শুনেই প্রাণ যায় যায় অবস্থা। একটু আগেই সাহস করে যে কথাটা বলেছে, এখন তার উত্তর দিতে যেন গলা শুকিয়ে আসছে। শান্ত চাহনি যেন রক্ত হিম করে দিচ্ছে। কণ্ঠনালী হতে যেন কথাই বের হচ্ছে না। অরিত্রিকা কিছুটা ভয় দমিয়ে নিজেকে শান্ত করল। শারহানের মুখপানে পূর্ণ দৃষ্টি ফেলে করুণ স্বরে বলল, শারহান ভাই, আমি চাইছি না এই মুহূর্তে বিয়ে করতে। আমি আরও পড়াশোনা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর বিয়ে নিয়ে ভাববো। আপনি প্লিজ মা বাবাকে বলুন আমার যেন বিয়ে না দেয়। শারহান অরিত্রিকার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কিছু একটা মনে পড়তেই ভ্রু যুগল কুঁচকে জিজ্ঞাসা করলো, মেডিকেলের রেজাল্ট তো 2 দিন আগেই দিয়েছে। নিশ্চয়ই চান্স পাসনি, তাই তো চাচা তোর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আর কি বললি, নিজের পায়ে দাঁড়াতে চাস? এখন কার পায়ে দাঁড়িয়ে আছিস? অন্যের পায়ে? শারহানের কথা শুনে অরিত্রিকার মুখ গোমরা হয়ে গেল। অপমানে মুখটা থমথমে হয়ে গেছে তার। 2 দিন আগে তার মেডিকেলের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চান্স পায়নি। আসলে অ্যাডমিশনের জন্য তেমন সিরিয়াসভাবে পড়েইনি। না পড়লে কি আর কেউ চান্স পাওয়া যায়? অরিত্রিকা মুখ গোমরা করেই বলল, মেডিকেলে চান্স পায়নি দেখে বিয়ে দিয়ে দেবে? এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আবার অ্যাডমিশন দিব, তখন দেখবেন চান্স পেয়ে যাব। শারহান অরিত্রিকার এমন কথায় কিছুটা বিরক্ত হলো। এই মেয়ে জীবনে কবে সিরিয়াস হবে? বিরক্তি বোধ নিয়ে ধমকে বলল, বিয়ে করবি না আমায় কেন বলছিস? চাচাকে গিয়ে বল। অরিত্রিকা কিঞ্চিত চমকালো। চোখ ছলছল করে উঠল তার। করুণ স্বরে বলল, আমি আব্বুকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনতে নারাজ। আব্বুকে আপনি বলুন না, আপনার কথা তো শোনে। আপনি বুঝিয়ে বললে আব্বু আমায় বিয়ে দেবেন না। শারহান নীরব চোখে অরিত্রিকার অশ্রু ভেজা চোখের দিকে তাকালো। মেয়েটার নেত্র পল্লব হতে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রুতে দু গাল ভিজে যাচ্ছে। মুখশ্রী লাল হয়ে আছে, কিছুটা ফুলেও গেছে।
শারহান বুঝল এর আগেও অরিত্রিকা কান্নাকাটি করেছে। শারহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, বিয়ে করবি না অথচ শাড়ি পরে সেজেগুজে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য রেডি হয়ে আছিস, আবার বলছিস বিয়ে করার ইচ্ছে নেই। অরিত্রিকা আহত স্বরে বলল, আপনি আমায় ভুল বুঝছেন। আমি শাড়ি পরতে চাইনি, আম্মু জোর করে পরিয়ে দিয়েছে। এখনও 5টা বাজেনি। আপনি আব্বুর সাথে কথা বলুন, ওরা যেন না আসে। শারহানের ফোন বেজে চলেছে। এখন পার্টি অফিসে যেতে হবে তার। শারহান অরিত্রিকাকে ব্যস্ততা দেখিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার জরুরি পার্টি অফিসে যেতে হবে। আর বিয়েটা যখন করতে চাইছিস না, উপযুক্ত কারণ দেখিয়ে চাচাকে বিয়ে না করার কথাটা বলিস। আমি চাচাকে কিচ্ছু বলতে পারবো না, আসছি। অরিত্রিকা আহত চোখে শারহানের চলে যাওয়া দেখল। তার মনে হলো এতটা পাষাণ কেন শারহান ভাই? চাইলেই তো পারতো তার বিয়েটা ভেঙে দিতে, অথচ দিল না। ভাবতেই চক্ষু হতে অশ্রুর ফোঁটা গাল বেয়ে পড়তে লাগলো। অরিত্রিকা এবছর মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল। পড়াশোনায় মনোযোগী না হওয়ার কারণে সে চান্স পায়নি। এতেই রুষ্ট হয়েছেন অরিত্রিকার বাবা আজমাল চৌধুরী। রাগের কারণে অরিত্রিকাকে বিয়ে দিতে চাইছেন এই মুহূর্তে। অরিত্রিকা ফাইরুজ চৌধুরী বাড়ির সকলের কাছে সবচেয়ে আদরের ছোট সদস্য। সব সময় আদর যত্নে থাকলেও অরিত্রিকার বাবা পড়াশোনার বিষয়ে খুবই কঠোর। আজমল চৌধুরী আর সাথী বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। অরিত্রিকার বড় বোন। তার বছর দুয়েক আগে বিয়ে হয়ে গেছে। আরশাদ চৌধুরী আর তানিয়া বেগম দম্পতির বড় সন্তান শারহান ইদায়াত চৌধুরী। তাদের আরও একটি ছেলে আছে, তার নাম সাদাত আস্তাব চৌধুরী। সাদাত আর অরিত্রিকার সমবয়সী। সাদাত অরিত্রিকার থেকে 6 মাসের বড়। অরিত্রিকার বড় বাবার ছেলে শারহান। তাদের বংশের অধিকাংশ সদস্য রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদে শারহানও রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে। কি রে অদিতি, একা এই অবেলায় ছাদে দাঁড়িয়ে আছিস কেন? আম্মু তোকে নিচে খুঁজেই চলেছে। অরিত্রিকাকে সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে খুঁজতে এসেছে। অরিত্রিকা তখনও নীরবে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। চারিপাশের কোনো কিছুই তার খেয়ালে নেই। সে তো তার ভাবনায় বিভোর হয়ে আছে। অরিন বোনের কোনো সারা শব্দ না পেয়ে এগিয়ে গেল। দেখল মেয়েটা কান্না করতে ব্যস্ত। অরিন বোনের চোখের পানি নিজ হাতে মুছিয়ে দিয়ে আদরের স্বরে বলল, এই পাগল, কাঁদছিস কেন? এখনো তো বিয়ে হয়নি, দেখলে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? অরিনের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সে অশ্রুসিক্ত নয়নে বোনকে বলল, তুই জানিস না আপু, আমি লুকিয়ে শুনেছি আজ দেখতে আসলেই আকত করিয়ে রাখবে। আব্বু আম্মু বলছিল কাল রাতে আমি তাদের কথা শুনতে পেয়েছিলাম। শারহান ভাই এতটা পাষাণ্ড কেন? সে তো আব্বুকে বলে বিয়েটা ভাঙতে পারতো, অথচ তেমন কিছুই করলো না। আমি কতবার বললাম, তবুও উনি গুরুত্ব দেয়নি, উল্টো আমায় ঝাড়ি দিয়ে চলে গেছেন। অরিন কি বলবে ভেবে পাচ্ছে না। সেও জানে আজ পাত্রপক্ষ দেখতে আসলেই অরিত্রিকার আকত করিয়ে রাখা হবে। সেই কারণে কাল বিকেলে সে এসেছে। মা বাবাকে বুঝিয়েছে যেন এখনই বিয়ে না দেয়, কিন্তু আজমেল চৌধুরীর এক কথা মেয়েকে বিয়ে দিবেন। অরিন হতাশা নিয়ে চলে এসেছিল, আর কিছু না বলেই। অরিন অরিত্রিকাকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করে জানতে চাইল, কিছু মনে করিস না, জানিস তো শারহান ভাইয়া কেমন রাগচটা গম্ভীর স্বভাবের। আমাদের কথা শোনা টাইমে নেই ওনার। এবার বলতো, বিয়ে না করার কারণ কি শুধুই পড়াশোনা করবি বলে এটাই, নাকি অন্য কারণ আছে? কারোর সাথে প্রেম করিস না তো আবার? অরিত্রিকা এতক্ষণে কাঁদতে থাকলেও তার মেজাজ বিগড়ে গেল এমন কথায়। রাগাশ্রিত মুখে তাতে দাঁত চেপে অরিনকে বলল, আমি প্রেম করলে তুই জানতিস না? আর প্রেম করলে আমি এখনও এখানে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম? শারহান ভাইয়ের এসব জেনেও আমার হাত পা আস্ত রাখতো? বুঝল তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে অপরাধীর ন্যায় বলল, সরি,
আসলে আমি ভেবেছিলাম তোর জীবনে কেউ আছে, হয়তো তার জন্য এভাবে মরা কান্না করছিস। এবার চল নিচে যাই, না হলে মা খুন্তি নিয়ে চলে আসবে। অরিত্রিকা বোনের কথা শুনে রাগে গজগজ করতে করতে ছাদ থেকে নেমে গেল। অরিন দৌড়ে পিছু যেতে যেতে বলল, আরে আস্তে যা, এভাবে শাড়ি পরে কেউ জোরে হাঁটে? চৌধুরী বাড়িতে যেন ছোটখাটো বিয়ের আমেজ লেগেছে। বাড়ির সকলে অতিথি আপ্যায়নে বন্দোবস্ত করছে। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্নায় ব্যস্ত। তাদের সাথে হাত চালিয়ে কাজ করছেন অরিত্রিকার ছোট ফুপি ইসমা বেগম। আজ সকালে আজমল চৌধুরী কল পেয়ে মেয়েকে সাথে এসেছেন তিনি। ঘড়িতে এখন 4:10 অরিত্রিকার মুখ ভার করে নিচের রুমে বসে আছে। তার পাশেই বসে আছে তার ছোট ফুপির মেয়ে ইশরা। ইশরা মুখটা গম্ভীর করে অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্কে নানা ধরনের ভাবনা ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। সাদাত কিছুটা দূরে চেয়ারে বসে চিপস খাচ্ছে, আর অরিত্রিকা আর ঈশাকে পর্যবেক্ষণ করছে। অন্য সময় হলে এই দুজন বাড়ি মাথায় করে রাখত, অথচ আজ দুজনেই নিশ্চুপ হয়ে আছে। ইশরাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হলো অরিত্রিকা। সে চোখ গরম করে বলল, আমার দিকে এভাবে হাবা গোবার মতো তাকিয়ে আছিস কেন? আগে কি আমায় দেখিসনি? ইশারা অরিত্রিকার 2 মাসের বড়। দুজনে একসাথেই মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিল, তবে কেউ চান্স পায়নি। পরবর্তী আর একটাই উপায় খোলাচ্ছে পাবলিক ভার্সিটি। দুজনেই সেখানে অ্যাডমিশন দিবে ভেবেছিল। তার আগেই বিয়ে নামক ভাইরাস চেপে ধরল অরিত্রিকাকে। অরিত্রিকা বিরক্ত মাখা কণ্ঠস্বর শ্রবণ হতেই নড়ে চড়ে বসলো ইশরা। মেকি হাসি দিয়ে বলল, আমার ভাবতে অবাক লাগছে যে মামু মেয়েকে এত ভালোবাসে, সে কিনা রেগে তার কন্যাকে বিয়ে দিয়ে দিচ্ছে। আর তুইও বিয়ে করে নিচ্ছিস, আমি শুধু সিঙ্গেল হয়ে গেলাম রে। সাদাত ইশরার কথায় তাল মিলালো, দুঃখী মুখ করে বলল, আমিও আছি রে। এই কষ্টে আমার না ওই যে মমতা জাফর গান গাইতে ইচ্ছে হচ্ছে। বন্ধু যখন বলোয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। সাদাতের গান শুনে ইশরা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। সাদাতও ইশরার সাথে তাল মিলিয়ে হাসছে। অরিত্রিকা এদের কাণ্ডের রেগে আগুন হয়ে গেল। রাগে ইশরার পিঠে জোরে সরে একটা কিল বসিয়ে দিল। ইশরা আ করে আর্তনাদ করে উঠল তখনই। সাদাত ধম করে কিলের আওয়াজে হাসি থামিয়ে চুপ করে গেল। সে মার খেতে চায় না। অরিত্রিকা রেগে বলল, আর হাসবি? এইদিকে আমি নিজের দুঃখে মরে যাচ্ছি, আর তোরা আমায় নিয়ে মজা নিচ্ছিস। আমারও সময় আসবে এক সময়। এখানে চুপ করে বসে থাক, বেশি কথা বললে রুম থেকে বের করে দিব। ইশরা এখনো ব্যথায় মুখ কুঁচকে আছে। ভালো লেগেছে পিঠে। সাদাত ভদ্র ছেলের মতো চুপ করে আবারও চিপস খেতে লাগলো, যেন সে কিছুই করেনি। অরিত্রিকার মনটা আবারও অনামিষার ন্যায় অন্ধকার হয়ে গেল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। অরিনকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে তিনজনেই তাকালো সামনের দিকে। অরিন নিচতলা থেকে দৌড়ে দ্বিতীয় তলায় এসেছে। এতেই হাঁপিয়ে গেছে সে। অরিন হাঁপাতে হাঁপাতেই বলল, অরিত্রি, তোর হবু বরকে কারা যেন আমাদের বাড়ি আসার সময় প্রতি মুহূর্তে বেদম পিটিয়েছে। বেচারার অবস্থা আশঙ্কাজনক। সিটি হসপিটালে ভর্তি আছে এখন। নিশাদের বাবা কল করেছিলেন এখন। মা, বাবা আর বড় মা হসপিটালে গেছেন নিশাদকে দেখতে। অরিত্রিকা বোনের মুখে এমন খবর শুনে থম মেরে রইল। এখন তার খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। তার মানে আজ বিয়েটা হবে না। কিন্তু না, এখন নাচা যাবে না। মনে মনে আকাশে উড়ছে সে। খুশির ভাবাবেগ প্রকাশ করা যাবে না এখন। সাদাত আর ইশরা কথাটা শুনেই অবাক হয়ে গেল। ইশরা জিজ্ঞাসা করল, না, তবে পুলিশকে জানানো হয়েছে। সেই মুহূর্তেই অরিত্রিকার ফোনে মেসেজ এসেছে। সে মেসেজের আওয়াজে ফোনটা হাতে নিতেই দেখলো শারহান ভাই একটা ভিডিও পাঠিয়েছে। তার একটু রাগ হলো, তখন কথা শুনলো না, এখন আবার ভিডিও পাঠাচ্ছে। কিসের ভিডিও এটা?
কৌতূহলবশত ভিডিও অন করতেই চমকে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে পেলে মিলে একজনকে বেধড়ক মারধর করছে। সেই একজন আর কেউ নয়, তার হবু বর নিশাদ। প্রিয় শারহান, আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমাদের কলেজের একটা প্রোগ্রামে। প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছিলাম। কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। তখন আমি আপনার দিকে অপলকভাবে তাকিয়েছিলাম। আপনার গাম্ভীর্য ভাব, সুদর্শন চেহারা, আপনার ড্যাম কেয়ার ভাব, আপনার কঠোর ভাবভঙ্গি আমায় মুগ্ধ করেছে। আপনার কথা ভাবতে ভাবতে কত শত রাত নির্ঘুম কাটিয়েছি তার ঠিক নেই। আচ্ছা বলুন তো, আপনি এত হট কেন? মন চায় টুপ করে গিলে ফেলি। আরেকটা কথা, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এটি আপনার অজানা প্রেমিকা। শারহান পুরো চিঠিটা কিছুটা উঁচু স্বরেই পড়ল। তার মুখশ্রী গম্ভীর। চিঠির এমন ধরন দেখে রাগে চোয়াল শক্ত হয়ে গেল তার। শারহানের সামনেই কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অরিত্রিকা। তার মুখশ্রী নিচু। চিঠির লেখনী শুনে তার কেমন লজ্জা আর অস্বস্তি বোধে অতলে ডুবে গেছে। ধরা পড়া চোরের মতো মুখ লুকিয়ে আছে সে। চিঠিটা কেন যে সে শারহানের রুমে রাখতে এসেছিল, নিজেই প্রতি রাগ হচ্ছে। সে চোরা চোখে রুমের বাহিরে তাকালো। দরজার বাহিরে লুকিয়ে থাকা দুজনের পা দেখা যাচ্ছে। এদের জন্যই তো ফেঁসে গেছে সে। এখন কি যে হবে ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসছে অরিত্রিকার। শারহান অরিত্রিকার দিকে তাকালো, দেখলো ভীতু মুখশ্রীতে চুপচাপ নিশ্চুপে দাঁড়িয়ে আছে। সে চিঠিটা অরিত্রিকার সামনে ধরেই গাম্ভীর্য ভাব নিয়ে বলল, এটা কোথায় পেয়েছিস তুই? অরিত্রিকা একটু চমকালো। সে ভীতু ভীতু চোখে তাকালো শারহানের দিকে, ঢোক গিলে বলল, আপনাকে চিঠিটা একজন দিতে বলেছিল, তাই তো নিয়ে এসেছি আপনাকে দেওয়ার জন্য। শারহানের মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো। সে শক্ত গলায় বলল, পড়াশোনা না করে এসব চিঠি আদান প্রদান করা হচ্ছে? তো আর কজনের চিঠি আদান প্রদানের বাহক হয়েছিস? অরিত্রিকার চোয়াল ঝুলে গেল, চোখ বড় বড় হয়ে গেল তার। সে তো এই প্রথম চিঠি আদান প্রদানের বাহক হয়েছে, তাও প্রথমবারে এমন একটা বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হবে তার অজানাই ছিল। ভেবেছিল শারহানের রুমে চিঠিটা রেখেই পগার পার হয়ে যাবে, কিন্তু তার হলো কই। চিঠি রাখতে এসেই তো আগেই ধরাটা খেলো। এখন যদি তার বাবাকে শারহান ভাই চিঠির কথা বলে দেয়, তাহলে তো তাকে বাড়ি থেকেই বের করে দিবে। ভাবতেই ভয়ে গলা শুকিয়ে আসছে। কি যে বিপদে পড়ল সে। অরিত্রিকাকে অন্য ভাবনায় মত্ত থাকতে দেখে শারহান রণমূর্তি ধারণ করলো। দাঁতে দাঁত চেপে বলল, এতটা অবাধ্য হয়েছিস? কি জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছিস না কেন? অরিত্রিকা শারহানের রাগে কণ্ঠস্বর শ্রবণ হতেই ভড়কে গেল। নিজেকে ধাতস্থ করে মিনমিনে কণ্ঠে উত্তর দিল, এই প্রথম আপনার জন্য চিঠি এনেছি। এমন কাজ আমি আগে করিনি। আমি সত্যি বলছি, আর কখনো এমন হবে না। শারহান রুদ্ধস্বরে বলল, তোকে কে বলেছে মানবতার দেয়াল হতে? আর একদিন যদি এমন কোনো কিছু করেছিস, আমার থেকে খারাপ কেউ হবে না। আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি। আমার রুমের আশেপাশেও যেন তোকে আর না দেখতে পাই। অরিত্রিকাকে আর পায় কি? সে শঙ্কিত হয়ে তটস্থ ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে যেতে নিলেও থেমে পেছনে ফিরে শারহানের দিকে তাকালো। শারহান অরিত্রিকাকে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে গেল। সে জানতে চাইল, আবার কি? অরিত্রিকা আমতা আমতা করে বলল, না মানে চিঠিটা আপনি রাখবেন শারহান ভাই? যদি না রাখেন তাহলে আমায় দিন, আপনাকে যে চিঠিটা দিয়েছে তাকে ফেরত দিয়ে দিব। শারহানের মেজাজ বিগড়ে গেল অরিত্রিকার কথা শুনে। সে ধমকে বলে উঠল, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খেতে চাইছিস? অরিত্রিকাকে আর পাইকে। সে শারহানের রুম থেকে জান বাঁচিয়ে কোনো রকমে পালালো। এই বাঘের মুখের সামনে থাকা মানেই নিশ্চিত চিবিয়ে খেয়ে নিবে। এতক্ষণে তো জান হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর একটু হলে অক্কা পেত সে। অরিত্রিকাকে দৌড়ে বেরোতে দেখে সাদাত আর ইশরাও পিছু পিছু দৌড়ে গেল। শারহান চিঠিটা তালু দ্বারা পিষ্ট করে জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে মারল। রাগে মাথা দপদপ করে জ্বলছে যেন। অরিত্রিকার এমন কাণ্ডে বিরক্ত সে। মেয়েটার সব দিকেই কেমন খামখেয়ালি ভাব।
শরীর এলিয়ে সোফায় বসলো সে। এখন রাত 8টা বাজে। সেই বিকেলে পার্টি অফিসে গিয়েছে, কাজ সেরে এখন ফিরল সে। আবার আরেকটা ঝামেলা নির্মূল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্তি অনুভব করছে, ফ্রেশ হওয়া দরকার। শারহান সোফা থেকে উঠে আলমারি থেকে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরিত্রিকার রুমে এসে তার পরিচিত একজনকে কল করেই যাচ্ছে, অথচ কল তুলছে না। এমনি মেজাজ গরম, তার উপরে ফোন না তোলায় আরও গরম হয়ে গেছে। ভেতরে ভেতরে ফুঁসছে সে। ইশরা আর সাদা চুপচাপ অরিত্রিকার কাণ্ড দেখছে। এখন চুপ থাকাই ভালো, না হলে ঝড় উঠবে। অপর পাশ হতে কল রিসিভ হতেই অরিত্রিকা রেগে বলে উঠল, এই শয়তান মাইয়া, তোর জন্য আজ আমি মরতে মরতে বেঁচেছি। আর কোনোদিন তোর কথা শুনে বাঘের খাঁচায় যাব না। অরিত্রিকা রেগেই বলল, আরে এভাবে চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে সোনা? অরিত্রিকা রেগেই বলল, তোর এই চিঠির জন্য আমি আজ থাপ্পড় খাইনি, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর কখনো তোর কোনো কাজ করে দিব না। পেশা তখনই লাজুক স্বরেই বলে উঠল, এই আমার চিঠি পড়ে সারহান ভাই কি বলেছে তোকে? নিশ্চয়ই জানতে চেয়েছে কে চিঠি দিয়েছে। আমার কথা বলেছিস তো? অরিত্রিকার আবারও মেজাজ চটে গেল। সে নিজেকে স্বাভাবিক করে নিল, তারপর বলল, তোকে সামনে পেলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিত, সাথে আমাকেও। তো এত সাহস কই থেকে এলো? হ্যাঁ, আর তুই ওনাকে হট বলেছিস? শারহান ভাইকে তোর টুপ করে গিলে ফেলতে ইচ্ছা হয়? অসভ্য মাইয়া, আমি যদি চিঠিটা আগে পড়তাম তাহলে কখনোই দিতে যেতাম না। কেন, সারহান ভাই তোকে কিছু বলেছে? থাপ্পড় দিতে চেয়েছে। তুই জানিস চিঠিটা আমাকে পড়ে শুনিয়েছে। আমি তো লজ্জায় শেষ, পারছিলাম না মাটি ফাঁক করে ঢুকে যেতে। তুই এত নির্লজ্জ কেন? এসব লিখতে লজ্জা করেনি? তোকে যদি এখন কাছে পাইতাম ঝাড়ু দিয়ে পিটাইতাম। আহা সোনা, রাগ করিস কেন? তোর ওই নাকুচু ভাই এত হ্যান্ডসাম যে এইগুলো তাকে নিয়ে ভাবি, তাই তো চিঠিতেও লিখে দিয়েছি। ওনাকে নিয়ে দিবার স্বপ্ন দেখা বাদ দে। আর কোনোদিন এমন কথা তোর মুখে যেন না শুনি। আমি রাখলাম বলেই কল কাটলো অরিত্রিকা। তার মেজাজ খিটখিটে হয়ে আছে। রাত 10টা 15 পরিবারের সদস্যরা সকলে একসাথে খেতে বসেছে। আজমল আর আরশাদ সাহেব খাচ্ছেন আর নিজেদের মধ্যে কিছু আলোচনা করছেন। তানিয়া বেগম আর সাথী বেগম সবাইকে খেতে দিচ্ছেন। অরিত্রিকার ফুপি বিকেলে বাসায় চলে গেছে। অরিনও শ্বশুর বাড়ি চলে গেছে। বিয়ে হয়নি, তাই তারা তাদের গন্তব্যে প্রস্থান করেছে। ইশরা যায়নি বললে ভুল হবে, অরিত্রিকা যেতে দেয়নি। সাদা তার ইশরা এক মনে খেয়েই যাচ্ছে। এদিকে অরিত্রিকার টেনশনে খাওয়া আসছে না। খাবার মুখে নিলেও গলা অবধি নামছে না। সে বারবার চোখ ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকাচ্ছে, মূলত শারহান আসছে কিনা তা দেখার জন্য। যদি এসে তার বাবাকে চিঠির বিষয়টা বলে দেয় তাহলে তো আজ শেষ। তানিয়া বেগম অরিত্রিকাকে খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে থাকতে দেখে বলল, কিরে মা, চুপচাপ খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? তানিয়া বেগমের কথা শুনে সকলের অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা সিঁড়ির দিক থেকে চোখ ফিরিয়ে বলল, বরং আমার খেতে ইচ্ছে হচ্ছে না। কেন, খাবার পছন্দ হয়নি? অরিত্রিকা উত্তর দেবে এমন সময় তার পাশের চেয়ারে ধপ করে কারো বসার আওয়াজ পেল। অরিত্রিকার ছোট্ট সত্তা চমকিত হলো। সে পাশে তাকাতেই দেখতে পেল শারহানকে। শারহান এখনো গম্ভীর হয়ে আছে। এদিকে অরিত্রিকার চিন্তা যেন মাথায় চড়ে বসেছে। এই মানুষটা না সবার সামনে চিঠির কথা বলে বসে। সাথী বেগম শারহানকে খাবার তুলে দিতে লাগলো। শারহানের আজ খেতে ইচ্ছে হচ্ছে না, তাই সাথী বেগমকে হাত থামিয়ে বলল, আর দিও না চাচি। সাথী বেগম একটু অবাক হয়ে বলল, আজ খেতে ইচ্ছে হচ্ছে না। সাদাত খাওয়া থামিয়ে বলল, ভাই, তোমার আর অরিত্রির আজ কি হয়েছে বলো তো? দুজনই খেতে চাইছো না? কথাটা শুনে শারহানের ভ্রু কুঁচকে গেল। সে সরাসরি দৃষ্টি ফেলল অরিত্রিকার পানে। অরিত্রিকা এতক্ষণ শারহানের দিকেই তাকিয়েছিল। শারহান তাকানোতে সে তখনই চোখ নামিয়ে ফেলল। তানিয়া বেগম তরকারি দিতে দিতে বললেন,
তোদের যে মাঝে মাঝে কি হয় বুঝি না বাবু। একজন তো সে কখন থেকে ভাত নেড়েই যাচ্ছে, মুখে তুলছেই না, আর আরেকজনও এসে বলছে অল্প খাবে। সাদাত ভাত চিবোতে চিবোতে বলল, অরিত্রিকা তো তার বিয়ে না হওয়ার শোকে খাচ্ছে না। তো ভাই তুমি কেন খাচ্ছ না? তোমার কি গার্লফ্রেন্ড বেগে গেছে? অরিত্রিকার কথাটা শুনতেই সাদাতের দিকে কটমটে দৃষ্টিতে তাকালো। রাগে নাকের পাটাতন ফুটছে। সাদাত দেখেও ডোন্ট কেয়ার ভাব নিয়ে খাওয়ায় মনোযোগী হলো। শারহান সাদাতের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলল, জবান বেশি চলছে তাই না? তো কয়েকদিন আগে যেন তোকে কার সাথে বাইকে ঘুরতে দেখলাম? সাদাত এই কথা শুনে বিষম খেল। জোরে জোরে কাশতে লাগলো। তানিয়া বেগম দৌড়ে ছেলের কাছে গিয়ে পিঠ নেড়ে দিতে লাগলো। কয়েকদিন আগে সাদাত তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছিল, সেটাই শারহান দেখেছে। এখন তার ভাই আস্ত রাখবে না। কেন যে শারহানকে খোঁজা দিতে গিয়েছিল? আরশাদ সাহেব বিরক্তি নিয়ে বললেন, এসব কি শুরু করছো তোমরা? ভুলে যেও না আমি তোমাদের গুরুজন। শারহান আর কিছু না বলেই চুপচাপ খাওয়া শুরু করলো। আজমল সাহেব শারহানকে উদ্দেশ্য করে বলল, তুমি তো শুনছো নিশাত্রে কারা যেন মেরেছে? শারহান নির্লিপ্তভাবে উত্তর দিল, শুনেছি বিকেলে। তোমার একটা কাজ করতে হবে, যারা মেরেছে তাদের খোঁজ বের করতে হবে। পুলিশ তো এখন কিছু শাখা বের করতে পারবে না। ঠিক আছে, আমি আমার লোকদের বলে খোঁজ নিতে বলছি। ঠিক আছে। অরিত্রিকা শারহানের কথা শুনে চোখ বড় বড় করে শারহানের দিকে তাকালো। তার চোখে মুখে অবাকতার রেশ। এই মানুষটাই তো নিষাদকে তার লোক দিয়ে মেরেছে, অথচ ভাব করছে যেন কিছুই জানে না। এত ধুরন্ধর মিথ্যাশ্রয়ী মানুষ কেমনে হয়? এই মানবকে না দেখলে জানতেই পারতো না। দেখো কেমন করে খাচ্ছে, যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানে না। ভাবতেই মুখ বাঁকালো অরিত্রিকা। নাশিদকে আজ কেন মেরেছেন শারহান ভাই? ওনার কাছে আপনার কিসের শত্রুতা আমায় বলবেন? অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল সামনে দণ্ডায়মান গম্ভীর শ্যাম পুরুষটির থেকে। কৌতূহল বশত নিষাদকে কেন মারা হয়েছে জানতে এসেছে। এতটুকু বলতেই যেন ভয়ে কণ্ঠ জড়িয়ে এসেছে তার। তবুও মনের সাহস নিয়ে অসাধ্য কাজ সাধন করল সে। শারহান পরিচিত মেইলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই কান থেকে ফোন সরিয়ে পেছনে ঘুরে কঠোর চোখে তাকালো। সামনে অরিত্রিকাকে ভীতু চাহনিতে তাকিয়ে থাকতে দেখল। দেখা মাত্রই ভ্রু কুঁচকে গেল শারহানের। শারহান আবারও ফোন কানের কাছে নিয়ে বলল, সময় মতো পৌঁছে যাব। এখন একটু ব্যস্ত আছি, আপনার সাথে পরে কথা হবে আজাদ সাহেব। ফোনের অপর পাশ হতে কল কাটার ধ্বনি ভেসে এলো। শারহান ফোনটি ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিজের সোফায় গা এলিয়ে বসে পড়ল। শারহান ভরাট কণ্ঠে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? অরিত্রিকা সাহসী কথা দেখিয়ে উত্তর দিল, আপনি নিশাদকে কেন মেরেছেন জানতে এসেছি। শারহান মুখ বাঁকিয়ে হেসে বলল, বাহ, বিয়ে না হতেই এত দরদ? তাহলে বিকেলে বিয়ে ভাঙার কথা কেন বললি? আপনি আগে বলুন নিশাদকে কেন মেরেছেন। শারহানের মুখশ্রী কঠিন হলো। সে কঠোর স্বরেই বলল, আমি আমার কাজের জবাবদিহি কাউকে দিতে পছন্দ করি না। আর তোর মুখ থেকে যদি নিষাদের নাম আর একবার শুনি, তখন দেখিস আমি কি করি। শারহানের হঠাৎ ভাবাবেগের পরিবর্তন হওয়ায় অরিত্রিকা ভয় পেল। আর নিষাদের কথা জানতে চাওয়াতে রেগে গেল কেন শারহান ভাই? অরিত্রিকা এর হিসাব মিলাতে ব্যর্থ হলো। অরিত্রিকা মন খারাপ করে নিজ রুমের বেলকনিতে বসে আছে। শূন্য দৃষ্টিতে অন্ধকারাচ্ছন্ন আকাশে তাকিয়ে আছে সে। মন খারাপের কারণ হলো শারহান। রাতে কেন যে ওই রকচটা মানুষটার রুমে গিয়েছিল? নিষাদের কথা বলাই উচিত হয়নি। ওই নিষাদের কথা নিয়েই তো অপমান করেছে। সে ভেবে পায় না তার আর ওই রাগচটা মানুষটার এত কিসের শত্রুতা। সবসময় মুখ গম্ভীর করে রাখে। আচ্ছা, শারহান ভাই কি হাসতে জানে না? কবে যে হেসেছে তাও তার মনে নেই। কবে যে একটু ভালো করে কথা বলেছে তাও মনে পড়ছে না। মাঝে মাঝে এসব ভেবে খুব মন ভার হয় অরিত্রিকার। একটু ভালো করে কথা বললে কি এমন হয়?
সে কি খুব খারাপ মেয়ে নাকি? তার মনে পড়ে যখন শারহান আগে ভার্সিটির হলে থাকতো, ভার্সিটি থেকে বাড়ি কাছে হলেও তেমন বাড়িতে থাকতো না, আসলেও 2-1 দিন থেকে চলে গেছে। শারহান কখন বাড়ি আসতো অরিত্রিকা খেয়াল করতো না, কারণ সে হয়তো স্কুলে থাকতো নয়তো কলেজে। শারহানের সাথে তেমন একটা কথাও হতো না। অরিত্রিকার মনে হতো শারহান তাকে এড়িয়ে চলছে, সরাসরি চোখাচোখি হলেও যে যার মতো পাশ কাটিয়ে চলে এসেছে। পড়াশোনার পাঁচুকি 1 বছর ধরে শারহান এ বাড়িতে থাকছে, এখান থেকে রাজনীতির সাথে যুক্ত হয়েছে। এই 1 বছরে শারহান তাকে শাসন করেছে, খুব কম সময়েই ভালোভাবে কথা বলেছে। আমার সকল অভিযোগে সুমধুর মেইলি কণ্ঠস্বরের গান শারহানের কর্ণকুহরে প্রবেশ করছে অনেকক্ষণ ধরে। শারহান নিজ রুমের বেলকনিতে দাঁড়িয়ে জরুরি কথা বলছিল। এমন সময় সুরেলা গলায় কারো গান শুনে কিছুটা কৌতূহলী হয় সে। কথা বলা শেষ করে আশেপাশে তাকায়। তার এই কণ্ঠস্বর ভীষণ চেনা, তবুও বুঝতে পারছে না কে গান গাইছে। তার রুমের বেলকনি থেকে কিছুটা দূরে আরেকটা বেলকনি দৃশ্যমান, সেখানে থেকেই ভেসে আসছে গান। গানে মিশে আছে অভিযোগ, বিষাদের সুর। বেলকনিতে মেয়েলি অবয়ব অস্পষ্ট বোঝা যাচ্ছে। ওটা অরিত্রিকার রুম বেলকনি। তবে কি অরিত্রিকা গান গাইছে? সে আরো মনোযোগী হয়ে গানটা শুনতে লাগলো। সে বুঝলো এটা অরিত্রিকার কণ্ঠস্বর। তবে কি অরিত্রিকার মন খারাপ? এর মাঝেই গান থেমে গেছে, তবুও অরিত্রিকা ওখানেই বসে আছে। মন খারাপ করে আছিস কেন? আর কাকে নিয়ে গানের মাঝে অভিযোগ জানাচ্ছিস? শারহানের কণ্ঠস্বর শীতল। অরিত্রিকা শারহানের শীতল কণ্ঠস্বর শুনতেই কিঞ্চিত চমকালো। সে অশ্রুসিক্ত চোখ হাতের উল্টো দিকে মুছে পাশের বেলকনিতে তাকালো। তাকিয়েই দেখলো শারহান দাঁড়িয়ে আছে, তবে লাইট অফ থাকায় অবয়ব বোঝা যাচ্ছে না তেমন। অরিত্রিকা মলিন হেসে উত্তর দিল, কাকে নিয়ে অভিযোগ করব? আমার তো অভিযোগ করার মানুষ নেই। আমার না আছে অভিযোগ শোনার মানুষ। মন খারাপ ছিল, তাই ভাবলাম গান গিয়ে একটু নিজের মনটা হালকা করি। বড় হয়ে গেছি তো, এখন আর কাউকে মন খারাপের কারণ বলতে ইচ্ছে করে না। আমি বকেছি বলে মন খারাপ করেছিস? শারহান বুঝলো অরিত্রিকা তাকে মিথ্যা বলল। সে আর জোর করে জানতে চাইল না, তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি তো আমায় প্রায় সময়ই বকেন। আমি কি কখনো মন খারাপ করে থেকেছি? করিনি। আজ কেন করব বলুন তো? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। রাত জাগলে শরীর খারাপ করবে। অরিত্রিকা বিমর্ষ গলায় একটু হেসে বলল, আপনি সব সময় আমার ভালোর জন্য বকেছেন, তবুও কেন যেন আপনার রুড আচরণে মন খারাপ হয়। আপনি কি জানেন, অনেকদিন পর আপনি স্বাভাবিক শান্তভাবে কথা বলেছেন আমার সাথে। বহুদিন এভাবে সব সময় বললেই তো পারেন। শারহান অরিত্রিকার কথা শুনে বিস্মিত হলো। এই মেয়ে এটাও মনে রাখে সে কবে শান্তভাবে কথা বলেছে। আগে কখনো তার শাসন বারো নিয়ে কখনো কথা বলেনি, তবে আজ করেছে। কেমন যেন গোলমেলে লাগছে তার কাছে। অরিত্রিকা ইতিমধ্যে তার রুমে চলে গেছে। শারহান বেলকনি থেকে চোখ ফিরিয়ে নিল, দৃষ্টি তার বাহিরে অনামিষাময় পরিবেশের দিকে। আজ রাতটা খুবই অন্ধকারাচ্ছন্ন। শারহান পার্টি অফিসে বসে কিছু রাজনৈতিক নেতাদের সাথে তথ্য সম্পর্কে অবগত হচ্ছে। রাজনীতিতে কাউকে কখনো বিশ্বাস করতে নেই। কে কখন পিঠ পিছে ছুরি চালিয়ে দেয় তা বলা যায় না। কয়েক মাস পর ইলেকশন আছে। একজন গণ্যমান্য এমপির হয়ে সে কাজ করছে। সেই এমপি হলো রাজশাহী 1-এর এমপি, নাম আজাদ শেখ। নামটি কাল্পনিক। শারহান ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত। রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা চলাকালীন সময়ে রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে তার অবাধ বিচরণ ছিল, আর এখনও আছে। তার বাবা চাচাও রাজনীতিতে যুক্ত আছেন, তবে শারহান তাদের থেকেও এক ধাপ এগিয়ে আছে। শারহান, তোর সাথে দুজন দেখা করতে এসেছে। আবিরের কণ্ঠস্বর শুনে শারহান দরজার দিকে তাকালো।
সে ইশারায় আবিরকে ভেতরে আসতে বলল। আবির শারহানের ইশারা করা দেখে ভেতরে প্রবেশ করলো। শারহান জানতে চাইল। কে এসেছে? আবির গা এলিয়ে চেয়ারে বসে বলল। তোর বোনেরা এসেছে। শারহানের ভ্রু যুগল কুঁচকে গেল। সে বলল। কোন বোন? আমার কোনো বোন নেই, তুই জানিস না? আবির ঠোঁট এলিয়ে হেসে বলল। তোর চাচাতো বোন আর ফুফাতো বোনের কথা বলছি। কথাটা শুনে শারহানের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে গেল। সে গাম্ভীর্য ভাব নিয়ে বলল। ভেতরে আসতে বলো ওদের। শারহান আকাশি রঙা থ্রি পিস পরিহিত অরিত্রার দিকে তাকালো। ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে, ঘর্মাত্মক হয়ে আছে পুরো মুখ, দেখে অসুস্থ মনে হচ্ছে। সে তাই দেখে বলল। এই সময় তোরা কোথায় গিয়েছিলি? আর অরিত্রীর কিছু হয়েছে? ইশরা অরিত্রিকাকে একটা চেয়ারে বসিয়ে দিল। সে দু হাতে মাথা ধরে মুখশ্রী নিচু করে রইল। ইশরা ব্যস্ত ভঙ্গিতে বলল। ভাইয়া বলছি, আগে আপনি ঠান্ডা পানির ব্যবস্থা করুন, অত্রিকার মাথা ঘুরছে। শারহান কথাটা শুনেই চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। ব্যতিব্যস্ত ভঙ্গিতে টেবিলে থাকা গ্লাসটা নিয়ে অরিত্রিকার সামনে দাঁড়ালো। তারপর বলল। এই নে পানি। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল। খাবারের ব্যবস্থা কর, দুপুরে হয়তো না খেয়ে বেরিয়েছে, তাই গরমে অসুস্থ হয়ে পড়েছে। আবির শারহানের কথা শুনে চেয়ার থেকে দাঁড়িয়ে বলল। এখানে নিয়ে আসবো? হুম। ইশরা সংবাদপত্র দিয়ে অরিত্রিকাকে বাতাস দিতে লাগলো। অরিত্রিকা দুর্বল চিত্তে হাত বাড়ালো শারহানের হাত থেকে পানি নেওয়ার জন্য। তার হাত এখনো কাঁপছে। শারহান অরিত্রিকার হাত কাঁপতে দেখে শান্ত স্বরে বলল। আমি খাইয়ে দিচ্ছি। অরিত্রিকা হাত নামিয়ে দুর্বল চোখে শারহানের দিকে তাকালো। শারহান অরিত্রিকার সামনে পানির গ্লাস ধরে ইশারা করলো খাওয়ার জন্য। অরিত্রিকা ভদ্র মেয়ের মতো ইশারা অনুসরণ করে গ্লাসে চুমুক দিল। পানি খাওয়া হতেই গ্লাস থেকে মুখ সরিয়ে নিল অরিত্রিকা। শারহান হাতে থাকা গ্লাসটি টেবিলে রাখলো। এসির রিমোট নিয়ে পাওয়ার বাড়িয়ে দিয়ে বলল। এখন ভালো লাগছে? অরিত্রিকা শারহানের কথা শুনে শুধু মাথা দুলিয়ে হ্যাঁ বলল শুধু। ইশরা অরিত্রিকার পাশে চেয়ার নিয়ে বসলো। এর মাঝেই কেটে গেছে কিছুক্ষণ। শারহান নিজ চেয়ারে বসে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল। এই দুপুরবেলা কোথায় গিয়েছিলি? নিশ্চয়ই না খেয়ে বেরিয়েছিস। সময় দেখেছিস 3টা বেজে গেছে, বাহিরে এত রোদ, আবার সময় মতো না খেলে অসুস্থ হয়ে যাস। এতটা খেয়াললেস কেন তুই? ইশরা একটু ঘাবড়ে গেল, এখন আবার বকবে নাকি। অরিত্রিকা মাথা উঁচিয়ে শারহানের দিকে তাকালো, ঠোঁট ভিজিয়ে বলল। আমরা 11টার দিকে বেরিয়েছিলাম, জানতাম না এতটা দেরি হয়ে যাবে। সকাল থেকেই শরীর খারাপ লাগছিল, আম্মু জোর করে পাঠিয়েছিল, তাই আসতে হলো। আপনার পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, মাথা ঘুরছিল, তাই জন্য এসেছি, না হলে আসতাম না। তাদের কথোপকথনের মাঝেই আবির খাবার নিয়ে হাজির হলো। আবির শারহানের উদ্দেশ্যে করে বলল। খাবার কই রাখবো? টি টেবিলে রাখ। আবির খাবারগুলো টি টেবিলে রাখলো, রেখে শারহানকে বলল। আজাদ সাহেব তোর সাথে দেখা করতে চাচ্ছে, এই মুহূর্তে হয়তো কোনো ঝামেলা হয়েছে। মঞ্জুকে গাড়ি বের করতে বল, আমি আসছি। ঠিক আছে বলে আবির চলে গেল। শারহান অরিত্রিকার তাকিয়ে ইশরাকে বলল। টেবিলে খাবার আছে, অরিত্রীকে খাইয়ে দে। আমি আবিরকে বলে দিচ্ছি তোদের গাড়িতে করে পৌঁছে দেবে তোদের। শারহান উঠে কিছু কাগজপত্র গুছিয়ে নিতে লাগলো। অরিত্রিকা শারহানের দিকে তাকিয়ে দুর্বল চিত্তে বলল। আপনি দুপুরে খেয়েছেন? শারহান ব্যস্ত ভঙ্গিতে কাগজপত্র গোছাতে গোছাতে বলল। না, খাওয়ার সময় পাইনি। খাবার খেয়ে যান, আপনার তো কোনো খাবার টাইমের ঠিক নেই। শারহান পাঞ্জাবির পকেটে ফোন পরে কাগজপত্র হাতে নিয়ে অরিত্রিকার সামনে এসে দাঁড়ালো। তারপর ভরাট কণ্ঠে বলল। আমার সময় নেই, আমার এমপি মহোদয়ের সাথে মিটিং আছে, যেতে হবে। অরিত্রিকা নিয়ে যাওয়া কণ্ঠে বলল। অল্প খেয়ে যান। শারহান নিবৃত্ত দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকিয়ে বলল। পরে খেয়ে নেব, সময় নেই। অরিত্রিকা বলল।
আপনি যেহেতু চলে যাচ্ছেন, আমরা থেকে কি করব? আমরা চলে যাব। গাড়ির ব্যবস্থা করে দিন আমাদের। শারহানের ভ্রু কুঁচকে গেল। সে সন্দিহানী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই না একটু আগে অসুস্থ ছিলি, এখন তোর অসুস্থতা ঠিক হয়ে গেছে? আমি এখন ঠিক আছি, আমার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দিন। শারহান কিছু একটা ভেবে বলল, চল আমার সাথে, তোদের বাসায় রেখে তারপর যাব। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। নিশাদ হসপিটালের বেডে শুয়ে আছে। তার হাত পা ব্যান্ডেজে মোড়ানো, কপালেও ব্যান্ডেজ করা। শরীর কিছু অংশে কালছিটে পড়ে গেছে। নিশাদের কেবিন ফাঁকা। তার মা বাবা ডাক্তারের সাথে কথা বলতে গেছেন। দরজায় খট করে আওয়াজ হতে নিশাদ দরজার দিকে তাকালো। তখনই দরজা খুলে প্রবেশ করলো তার অতি পরিচিত মুখের মানুষটি। দেখা মাত্রই মুখশ্রী কঠিন বর্ণ ধারণ করলো নিশাদের। পরিচিত মুখের মানুষটি প্রবেশ করলো কেবিনে, তার মুখে ফিচেল হাসির রেখা। নিশাদ অগ্নি দৃষ্টিতে মানুষটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে এসেছিস? মানুষটি হাসলো। হেসে এগিয়ে আসতে আসতে বলল, তুই মার খেয়ে হসপিটালে অ্যাডমিট আর আমি আসবো না? আমি তো তোর বিপদের সময় সব সময় পাশে থাকি, তাই এবারও পাশে থাকার জন্য এসেছি। আমার সাথে মশকরা করছিস? আরে না, তোর সাথে কি আমার বন্ধুত্বের সম্পর্ক? আমি আর তুই তো চিরশত্রু। আমার এই অবস্থার জন্য তোর হাত নেই তো? শারহান চেয়ার টেনে আয়েশি ভঙ্গিতে বসে মুখশ্রী শক্ত করে বলল, একদম ঠিক, আমি তোর এই অবস্থা করেছি। এর পরের বার আমার নজরে পড়লে কথা বলার অবস্থায়ও থাকবি না। শারহান নিজ রুমে ডিভানে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। সন্ধ্যের পর থেকে এতক্ষণ একটানা কাজ করে যাচ্ছে সে। সামনে ইলেকশন, কাজের চাপটা একটু বেশি। ঘাড়টা কেমন ধরে আসছে। ঘাড়ের একপাশে টনটনে ব্যথা অনুভূত হচ্ছে তার। এই মুহূর্তে এক কাপ কফি হলে মন্দ হয় না। সে ল্যাপটপ বন্ধ করে দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে 10টা বেজে 5 মিনিট। শারহানের ক্লান্ত শরীর। সারাদিন চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে কখন সময় পার হয়ে যায় বুঝতেই পারেনি সে। তার ওপর আরেক ঝামেলা নিশাদ। এটাই এখন তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেদিন আরেকটু মারা উচিত ছিল, এখনো যেন মন ভরছে না। শারহান, আসবো? আজমল সাহেবের কণ্ঠস্বর শুনে শারহান ডিভান থেকে দাঁড়িয়ে বলল, আসুন চাচা। আজমল সাহেব শারহানের রুমে ঢুকলেন গম্ভীর মুখে। শারহান তা পরখ করলো, হয়তো কোনো বড় ঝামেলা বেঁধেছে, সে কারণে এসেছেন। শারহান আজমল সাহেবকে বলল, চাচা বসুন। আজমল সাহেব বললেন, আমি বসতে আসিনি, তোমার সাথে জরুরি কথা ছিল। শারহান আজমল সাহেবের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলল, জি বলুন। আজমল সাহেব চোখের চশমা ঠেলে গম্ভীর মুখে জানতে চাইলেন, তুমি নিশাদকে মেরেছো? শারহান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ মেরেছি। তোমার থেকে এমনটা আশা করিনি। তুমি হয়তো ভুলে গেছো, অরিত্রিকার সাথে নিশাদের বিয়ের কথা চলছে। বিয়েটা সেদিনে হতো, কিন্তু তুমি মাঝপথে নিশাদের গাড়ি আটকে কয়েকজনকে দিয়ে পিটিয়েছো। এটা কি ধরনের অসভ্যতা? আমাদের একটা রেপুটেশন আছে, তা তুমি নিশাদের কাছে শেষ করে দিয়েছো। ভেবেছো এসব কারণে যদি বিয়েটা না হয় কি হবে? শারহানের মাঝে কোনো হেলদোল নেই। সে দায়সারা ভঙ্গিতে বলল, আপনি তো আমায় ভালো করেই চিনেন, কোনো কারণ ছাড়া তো তাকে মারিনি, কারণ ছিল বলেই মেরেছি। এর কারণটা আপনাকে পরে বলবো, এখনো সময় আসেনি। আর অরিত্রিকার তো বিয়ে হয়ে যায়নি, ওই নিশাদের থেকে অনেক ভালো ছেলে আছে, খুঁজে দেখুন। এখন আমার মনে হচ্ছে অরিত্রিকা যেহেতু বিয়েটা করতে চায় না, এখন বিয়ে না দেয়াই উচিত। পড়ালেখা করতে থাকুক, 18 বছর চলছে, সংসারের বুদ্ধি তার মাঝে আসেনি, সব সময় বাচ্চামো করে। আজমল সাহেব কিছুটা সময় নিশ্চুপ থেকে বললেন, ভেবে দেখব। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে প্রস্থান করলেন। শারহান জোরে একটা শ্বাস ছাড়ল। সে ভেবে পায় না তার চাচা একজন শিক্ষিত মানুষ হয়ে অবুঝের মতো রাগ করে মেয়ে দিয়ে দেয়। এসব ভাবতে সে হাসলো খানিকটা। সবকিছু এত সহজে হয়ে গেল।
গেম খেলার মজা কেউ পাবেই না। অরিত্রিকা হাতে ফোন নিয়ে বসে আছে, তার মেজাজ বিগড়ে আছে। এদিকে তিশা বারবার কল করে যাচ্ছে, এতেই বিরক্ত অরিত্রিকা। ফোন তুললেই শুরু হয়ে যাবে শারহানের গুণগান। সে ভেবে পায় না অন্যরা এত গুণগান করে, কিন্তু শারহানের কোনো গুণ তার চোখে পড়ে না। তার কাছে মনে হয় শুধু সুদর্শন আর গম্ভীর মানব, যার মধ্যে কোনো ফিলিংস নেই, যন্ত্র মানব একটা। ইশরা নবনীতার পাশে বসে চিপস খাচ্ছে আর অরিত্রিকার কাণ্ড দেখছে। ইশরা এক টুকরো চিপস মুখে পুরে বলল, আমার খুব ভয় করছে। অরিত্রিকা ভ্রু কুঁচকে বলল, কেন? ইশরা কিছুটা এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, ভুলে গেছিস আজ তোর না হওয়া বরকে হাসপাতালে দেখতে গিয়েছিলে? ওটা যদি শারহান ভাইয়া জানতে পারে তোর কি হবে বুঝতে পারছিস, সাথে আমারও। অরিত্রিকা কথাটা শুনে মুখ বাঁকালো, তারপর বলল, আমি কি ওনাকে ভয় পাই নাকি? ইশরা শুনে বিদ্রুপ করে হেসে বলল, শারহান ভাইয়ের সামনে গেলেই তো হাঁটু কাঁপে তোর। তোর বেস্টির সাহস দেখে আমি অবাক হচ্ছি। শারহান ভাইকে চিঠি দিল, আবার ওনার খবর নেওয়ার জন্য বারবার কলও করে যাচ্ছে। একেই বলে ভালোবাসা। আত্রিকা কটমট করে তাকিয়ে বলল, তুই কিন্তু বেশি বকছিস। আরও কিছু ইশরাকে বলবে এমন সময় আবারও কল এলো অরিত্রিকার ফোনে। অরিত্রিকার মেজাজ এবার তুঙ্গে, নাম্বারটা অচেনা, তার মানে নাম্বার বদলে কল দিয়েছে ঈশা। সে খিচে যাওয়া মেজাজ নিয়ে কল ধরে বলল, তোকে বলেছি না আমায় কল দিবি না, তাও কল কেন দিচ্ছিস? এখন আবার শারহান ভাইয়ার খবর নিতে শুরু করিস না। সন্ধ্যা থেকে শারহান ভাই করে মাথা পাগল করে দিচ্ছিস। কি আছে ওই শারহান ভাইয়ের মধ্যে? হ্যাঁ, শুধু দেখতে সুন্দর তাই এমন করে উঠে পড়ে লেগেছিস? তোর নজর লেগে শারহান ভাইয়ের পেট খারাপ হবে। আমার কথা মিলিয়ে নিস। এই চুপ করে আছিস কেন? কথা বল। তোর কথা শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? থাকলে বলে ফেল। অরিত্রিকা শারহানের গম্ভীর কণ্ঠস্বর শুনে হতবিম্বল হয়ে গেল। সে ফোনটা কান থেকে সরিয়ে সামনে উঁচিয়ে তুলে দেখল অচেনা নাম্বার। তার মানে এটা শারহানের নাম্বার। অরিত্রিকার ভয়ে গলা শুকিয়ে গেল। এবার তার কি হবে? ইশরা অরিত্রিকাকে ঠাঁই হয়ে বসে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, কিরে কই হারাইলি? অরিত্রিকা অন্যমনস্ক ভাব নিয়ে বলে উঠল, শারহান ভাইয়ের হারিয়ে গেছি। ইশরা মুখে চিপস নিয়ে এই কথা শুনে খুব খুব করে কেসে উঠল। তার চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলল অরিত্রিকা? সে কি ভুল শুনছে? ইশরা অবাক হয়ে বলল, ওই তোর মাথা গেছে নাকি? কি বলছিস তুই? অরিত্রিকা নড়ে চড়ে বসলো। ভাবলো সে ইশরাকে কি বলছে। সে জিভ কেটে কাঁদো কাঁদো স্বরে বলল, আরে শারহান ভাই কল করেছে আর আমি ওনাকে তৃষা ভেবে উল্টাপাল্টা কথা শুনিয়েছি। এখন আমার কি হবে বল? ইশরা শারহানের কথা শুনে মেকি হেসে বলল, কি আর হবে, তুই গেলে 4টা থাপ্পড় খাবি। কেন কল করেছি দেখ, না হলে আরো দূরে বেশিও খেতে পারিস। অরিত্রিকা করুণ চোখে তাকালো ইশারার দিকে। ইশরা ইশারা করলো কথা বলার জন্য। অরিত্রিকা ঠোক গেলে ফোনটা কানে ধরলো। ধরতেই ভেসে আসলো শারহানের বাজখায় আওয়াজ। এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছিস না কেন? আমি শুনতে পাইনি। 5 মিনিটের মধ্যে দেখা করবি আমার সাথে। কথাটা বলেই কল কেটে দিল শারহান। অরিত্রিকা ফোন হাতে নিয়ে অসহায়ের মতো বসে রইল। সাদাত অরিত্রিকার রুমে এসে ইশরাকে মিটমিটিয়ে হাসতে দেখল। তার পাশেই অরিত্রিকা থমথমে মুখে বসে আছে। সাদাত ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, এই অরিত্রী, তোর কি হয়েছে? মুখ গোমরা করে বসে আছিস কেন? অরিত্রিকা মুখ গোমরা করে বলল, তোর ওই বজ্জাত ভাইয়ের জন্য আজ আবার আমায় অপমান করার জন্য ডেকেছে। আমার কপালটাই ফাটা বাস, তা না হলে এত অপমানিত হতাম? সাদাত শুনে দাঁত কেলিয়ে হেসে বলল, এইসব বলিস না, ভাই শুনলে ওই নিষাদের সাথে বিয়ে দিয়ে এখান থেকে তাড়াবে তোকে। তোর ভাইয়ের কাজই এমন। আমি বলে দিলাম তোর ভাইয়ের কপালে বউ জুটবে না। বিয়ে করলেও কয়েকদিনের মধ্যেই বউ পালাবে জানালা দিয়ে। আমার কপালে বউ জুটবে কি জুটবে না তোকে মতামত জানাতে বলেছি। কারো গম্ভীর কণ্ঠস্বর শুনে অরিত্রিকা, ইশরা আর সাদাত দরজার দিকে তাকালো। তাকাতেই দেখলো কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত শারহানকে।
বুকে হাত গুজে তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। তিনজনে ভূত দেখার মতো চমকে উঠল। অরিত্রিকার মনে পড়ল কে যেন বলেছিল, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। অরিত্রিকা, এবার তোর কি হবে? কেউ বাঁচাতে পারবে না এই রক্তটা মানুষটির থেকে। কাচু মাচু ভঙ্গিতে তিনজনকে তাকিয়ে থাকতে দেখে শারহান এগিয়ে আসলো। শারহান ইশরা আর সাদাতকে উদ্দেশ্য করে বলল, অরিত্রিকার সাথে কিছু কথা আছে, তোরা দুজন একটু বাহিরে যা। সাদাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। কোনো মতে সে ক্যাবলা হাসি দিয়ে বলল, ঠিক আছে ভাই, এই ইশারা চল। ইশরাও তড়িঘড়ি করে সাদাতের পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। অরিত্রিকার ভয়ে রক্ত শীতল হয়ে গেছে। সে চোরা চোখে শারহানকে দেখে বোঝার চেষ্টা করছে রেগে আছে কিনা। শারহান অরিত্রিকার পড়ার চেয়ার টেনে সামনাসামনি দূরত্ব রেখে বসলো। অরিত্রিকার কিছুটা পিছিয়ে বিছানায় উঠে বসলো। শারহান শান্ত কণ্ঠে শুধালো, তোকে আমার সাথে দেখা করতে বলেছিলাম, যাসনি কেন? অরিত্রিকার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভীতিগ্রস্ত হয়ে বলল, যাচ্ছিলাম তো, তার আগে আপনি এসে গেছেন। শারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সে বলল, আমি যা জানতে চাইবো সব কিছুর উত্তর দিবি। ঠিক আছে। শারহান জিজ্ঞাসা করলো, নিশাদকে দেখতে হাসপাতালে কেন গিয়েছিলি? অরিত্রিকা তো এবার শেষ। সামনে মনে হচ্ছে জম বসে আছে তার। সে কাঁদো কাঁদো মুখ করে বলল, আমি যেতে চাইনি, আম্মু জোর করে পাঠিয়েছিল। আমি যেয়ে ওনার সাথে একটাও কথা বলিনি, চুপচাপ দাঁড়িয়েছিলাম। শারহান নিজেকে শান্ত করে বলল, আমি চাই না নিশাদের সাথে তোর বিয়ে হোক, এটা জেনে রাখ। চাচাও নিশাদের সাথে তোর বিয়ে দেবে না, তাই ওর আশেপাশে যেন তোকে না দেখি, এটাই লাস্ট ওয়ার্নিং দিলাম তোকে। অরিত্রিকার শারহানের দিকে পিঠ পিটিয়ে চাইল। তার কথাটা শুনে বিশ্বাস হচ্ছে না। ওই বেয়াদব ছেলের সাথে বিয়ে হবে না শুনেই মনে মনে সে অনেক খুশিতে দুই এক লাইন হিরো আলমের গান গাইলে মন্দ হয় না। তবে এখন গান গাওয়া যাবে না, গাইলে অপমান করবে। সে খুশি হয়ে বলল, ধন্যবাদ শারহান ভাই, এতদিনে আপনি আমার মাথা থেকে ওই নিশাদের নামের প্রেতাত্মাকে নামালেন। বাপরে, জানেন কি লুচু ওই ছেলে? হাসপাতালে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। এই খুশিতে আপনাকে দোয়া করে দিলাম, আপনার বউ যেন জানালা দিয়ে না পালায়, আপনার সাথেই যেন সুখে থাকে। ইডিয়েট। শারহানের কথা শুনে অরিত্রিকার হাসি খুশি মুখটা চুপসে গেল। সে ভুলে গিয়েছিল সামনে আস্ত এক বদলোক বসে আছে। এত ন্যাকামি কি করে করিস? মেয়েরা ন্যাকামি করে জানেন না, আপনি জানবেন কি করে? আপনি তো ছেলে। শারহান রুষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার এখন মাথা খারাপ করার ইচ্ছে নেই। এখানে থাকলে নিশ্চিত তার মাথা খারাপ হয়ে যেতে পারে। শারহান রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমার বউ নিয়ে তো না ভাবলেও চলবে। আমি যাকে বিয়ে করব সে অন্তত তোর মতো মাথা মোটা হবে না। অরিত্রিকার ক্ষুব্ধ হয়ে তাকালো শারহানের দিকে। শারহান রুমের বাহিরে পদার্পণ করেছে। সব সময় অপমান সে বলেই অপমান সহ্য করছে। এমন অপমান বউকে করলে দুদিনও টিকবে না। অরিত্রিকা আর এই নিয়ে ভাবলো না। সে তো খুশি বিয়েটা হবে না, এবার তো গান গাওয়াই চায়। অরিত্রিকা গলা ছেড়ে গাইতে লাগলো, ও বেবি কাম কাম টু মি। নয়ন তালুকদার হসপিটালের কেবিনে বসে আছেন। রাগে ফুঁসছেন তিনি। নিশাদ আধো শোয়া হয়ে বসে আছে। তার মুখ থমথমে। সে মনে মনে অনেক চিন্তিত। নয়ন তালুকদার ক্ষুব্ধ হয়ে বললেন, ওই শারহান তোমার কেবিনে ঢুকে হুমকি দিয়ে গেল, আর তুমি কিছুই করতে পারলে না? কেবিনে কেউ ছিল না, তাই কিছু বলতে পারিনি। ওই ছেলেকে বিশ্বাস নেই, যদি খুন করে দিত। নয়ন তালুকদার বিরক্ত হলেও এমন কথা শুনে তিনি বললেন, শারহান তোমায় পাবলিক প্লেসে কুত্তামার মারলো, তাও নিজেকে বাঁচাতে পারোনি। আমি ভেবে পাচ্ছি না ওই চৌধুরী বাড়ির মেয়েকে কেন তোমার বিয়ে করতে হবে। মেয়ের কি অভাব পড়েছে? নিশাদ গা ফুলিয়ে হাসলো। তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমিও না মামু, এটা ভেবে রাখো আমি কখনোই কোনো কাঁচা কাজ করি না। এবারও প্ল্যান মতো এগিয়েছিলাম, কিন্তু সারহান সব কিছুতেই পানি ঢেলে দিল। আমার মনে হচ্ছে সারহান আমার পরিকল্পনা জেনে গেছে। সকাল 11টা বেজে 20 মিনিট। অরিত্রিকা আর ইশরা
খেয়ে ডাইনিং রুমে সোফায় বসে প্ল্যান করছে আজকে বিকেলে পদ্মার পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা একটাই, তাদের ঘুরতে নিয়ে যাওয়ার মানুষ নেই। সাদাত থাকলে ভালোই হতো, তিনজন মিলে যেতে পারতো। কিন্তু ওইটা আরেক বদমাস, গার্লফ্রেন্ড নিয়ে কোথায় যে ঘুরতে গেছে কে জানে। কখন আসবে তারও ঠিক নেই। অরিত্রিকার মাঝে মাঝে সন্দেহ হয়, শারহান আর সাদাত কি নিজের ভাই নাকি? একজন সারাদিন রাজনীতির পেছনে পড়ে থাকে, আরেকজন গার্লফ্রেন্ডের পেছনে। এই শহরে সিঙ্গেল মানুষ পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, শারহান ভাইয়ের কি গার্লফ্রেন্ড আছে? এমনটা কখনো শুনিনি। আছে কি নেই তা নিয়েও দোটানায় পড়ে যায় অরিত্রিকা। অরিত্রিকা অন্যমনস্ক হয়ে ভাবতে দেখে ইশরা বলল, এই তুই কোথায় হারিয়ে যাস? এখন কি শারহান ভাইয়ের কথা ভাবছিস? অরিত্রিকা ইশরার কথা শুনে অবাক হয়ে বলল, তুই কিভাবে বুঝলি? ইশরা সন্দিহান হয়ে বলল, ওই তোর কি হয়েছে রে? তোর মতে গতে ভালো লাগছে না। যখনই দেখি শারহান ভাইকে নিয়ে ভেবে যাস। আমি ওনাকে নিয়ে ভাবতে যাব কেন? আমি ভাবছিলাম ওনার গার্লফ্রেন্ড আছে না। তোর মতে গতি ভালো লাগছে না। আজকাল দেখি শারহান ভাইকে নিয়ে বেশি ভাবিস। আমার কাজ নেই ওই যন্ত্র মানবকে নিয়ে ভাবতে যাব? যখন সামনে পাবে তখনই অপমান করবে। এইসব ভাবিস না, আর আমাদের নিয়ে যাবে কে তাই ভাব। হুম। অরিত্রিকা আর ইশরা চিন্তা মগ্ন হয়ে ডুবে গেল ভাবনার সাগরে। কেউ কলিং বেল বাজাতেই ইশরা আর অরিত্রিকার ধ্যান ভঙ্গ হলো। এখনো বেল বাজিয়ে যাচ্ছে। অরিত্রিকা কাউকে দরজা খুলতে যেতে না দেখে নিজে সোফা থেকে উঠে যেতে লাগলো। ইশরা অরিত্রিকাকে থামিয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, তুই বস। অরিত্রিকা আর না গিয়ে আবারও বসে পড়ল। ইশরা উঠে গেল দরজা খোলার জন্য। সে সদর দরজা খুলে দিল। হে কিউট অরি, কেমন আছো? ইশরার সামনে দণ্ডায়মান সুদর্শন হাস্যজ্জ্বল যুবকের মুখে কথাটা শুনেই ভরকে গেল। সে বিস্মিত চোখে ফর্মাল স্টাইলে থাকা ব্যক্তির দিকে তাকিয়ে আছে। ইশরাকে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে ব্যক্তিটি বলল, এমন করে তাকিয়ে আছো কেন? আরে অরি, আমার তুমি চিনতে পারছো না? আমি আফ্রিদি। ইশরা চোখের পলক ফেলে স্বাভাবিক হয়ে হাসার চেষ্টা করে বলল, আমি অরি নই, ইশরা। আফ্রিদির ভ্রু কুঁচকে গেল। তাহলে সে কি ভুল ঠিকানায় এসেছে? কিন্তু বাড়ির নেম প্লেটে তাকিয়ে দেখলো নামটা তো ঠিকই আছে, চৌধুরী বাড়ি। সে বলল, এটা অরিত্রিকাদের বাড়ি না? অচেনা যুবকটির মুখে অরিত্রিকার নাম শুনে বুঝলো ইনি হয়তো অরিত্রিকার পরিচিত। ইশরা বলল, এটা অরিত্রিকাদের বাড়ি? আমি ওর ফুফাতো বোন হই। আফ্রিদি মাথা চুলকে হালকা হেসে বলল, ও মাই মিস্টেক, সরি মিস, আমি ভেবেছিলাম আপনি অরিত্রিকা, তাই ভুলে বলে ফেলেছি। ইশরা সৌজন্যতা বজায় রেখে বলল, ইটস ওকে। আমায় কি এখানে দাঁড়িয়ে রাখার ইচ্ছা আছে নাকি মিস? ভেতরে যেতে দিবেন না? ইশরা আফ্রিদির কথা শুনে লজ্জা পেল। দরজার এক পাশে দাঁড়িয়ে বলল, ভিতরে আসুন। আফ্রিদি হালকা হেসে বাড়ির ভেতর প্রবেশ করলো। ইশরা দরজা আটকে দিয়ে আফ্রিদির পিছু পিছু অরিত্রিকার কাছে গেল। সে ভাবছে এই ছেলেটা কে, কখনো তো দেখেনি। হঠাৎ কোথায় উদয় হলো এই লোকটা? অরিত্রিকা দরজার দিকে তাকিয়ে ইশরা আর ব্যক্তিটির কথোপকথন দেখছিল। ইশরার জন্য ভালো করে দেখতে পায়নি ব্যক্তিটির মুখ। আফ্রিদি অরিত্রিকাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলল, আমি শিওর তুমি অরি, এবার আর আমার কোনো ভুল হয়নি তো? অরিত্রিকা দণ্ডায়মান ব্যক্তিকে খেয়াল করে অবাক স্বরে বলল, আফ্রিদি ভাইয়া, আপনি কানাডা থেকে কবে ফিরলেন? ইশরা এসে অরিত্রিকার আর আফ্রিদির কথা শুনে বোঝার চেষ্টা করলো এটা আবার কোন জায়গা থেকে টপকে পড়া ভাই। আফ্রিদি মৃদু হেসে বলল, 2 দিন আগে এসেছি, ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। মামা মামি ইফা আসেনি? আপনি একা এসেছেন? একা এসেছি, আসলে একটা কাজের জন্য আসতেই হলো, কাজ না থাকলে সবার সাথে কাল আসতাম। ও, এই কে এসছে রে? কার সাথে কথা বলছিস? সাথী বেগম রান্নাঘর থেকে আসতে আসতে বললেন। মা, আফ্রিদি ভাই এসছে। সাথী বেগম ভাইপো আসার কথা শুনে ডাইনিং রুমে আসলো।
এসেই দেখলো আফ্রিদি দাঁড়িয়ে আছে। সাথী বেগম আফ্রিদির সামনে এসে হেসে বলল, কেমন আছিস বাবা? কবে এসেছিস? আফ্রিদি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমি 2 দিন আগে এসেছি। তুমি কেমন আছো ফুপি? আমিও ভালো আছি। ভাই ভাবি ইফা আসেনি? না, কাল আসবে ওরা। অনেক দূর থেকে এসেছিস, বস, আমি শরবত নিয়ে আসছি। ঠিক আছে ফুপি। সাথী বেগম শরবত বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে গেলেন। আফ্রিদি সোফায় বসে পড়ল। ঢাকা থেকে এতটা পথ নিচে ড্রাইভিং করে আসতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ইশরা আর অরিত্রিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আফ্রিদি বলল, আরে দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। অরিত্রিকার ইশরার হাত টেনে পাশের সোফায় বসে পড়ল। আফ্রিদি অরিত্রিকাকে শোধালো, পড়াশোনার কি খবর? শুনছিলাম তো এবার মেডিকেলে অ্যাডমিশন দিয়েছিলে। মেডিকেলের চান্স পাইনি, সেকেন্ড টাইম দিব। আপাতত পাবলিকে অ্যাডমিশন দিব। মন খারাপ করো না, ভালো করে পড়াশোনা করো। হুম।